কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, আজকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাব তো তোর জন্য। রাবেয়া তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হইছো? মেয়ে দেখবা মানে? আমি আর রাবেয়া একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ, নিজেদের জন্য আমাকে কেন বলে দিচ্ছ? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকেই দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই, বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়ে তোর থেকে 1 বছরের বড়। কি বড় মানে? বড়। এই আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, এখন আবার বলো মেয়ে আমার থেকে সিনিয়র। তো সমস্যা কি? সমস্যা কি মানে? আরে ছেলেরা সবসময় তাদের থেকে জুনিয়র মেয়ে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোন হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়ে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করেছিলাম আমার মেয়ে হবে আর রাবেয়ার ছেলে হবে, কিন্তু উল্টো হয়ে গেল। রাবেয়ার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি রাবেয়ার ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিতাম, কিন্তু এখন তো রাবেয়ার একটাই মেয়ে, তাই তাকেই বিয়ে করতে হবে। এই আম্মু, তুমি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো দেখতে, মাশাআল্লাহ। তুই একবার তাকিয়ে আর চোখ ফেরাতেই পারবি না। অনার্স 3য় বর্ষে পড়ে। কি 3য় বর্ষ মানে? অনার্স 3য় বর্ষে পড়ে। এই আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়েটা আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছরের সিনিয়র, এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? যার যেটা ইচ্ছে সেটা বলুক। তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি। কিন্তু আম্মু, পুরোটা না শোনার আগেই চলে গেল। দূর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হায় রে, বন্ধুরা আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করছি। হায় আল্লাহ, উঠায় নাও আমারে। চলেন কলেজে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট, বাকিটা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আসলো 2 হারামি। কি রে ফকিন্নি, একা একা বসে আছিস কেন? কি মামা, ছেঁকা খাইলি নাকি? এই হারামির দল, চুপ থাক, এমনিতে টেনশনে আছি। কেন, কি হয়েছে? আম্মু বিয়া ঠিক করছে, বিকালে মেয়ে দেখতে যাবে। আরে মামা, তোর লাক অনেক ভালো। প্রেম টেম ছাড়া ডাইরেক্ট বিয়ে। ট্রিট দিস দোস্ত। তোর বাদি মশালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ, সব কিছু তো ভালোই হচ্ছে। তুই তো সিনিয়র মেয়ে বেশি পছন্দ করিস, তোর জন্য ভালোই হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি ঠিক আছে, তার মানে এই নয় যে সিনিয়র কাউকে বিয়ে করব। হালালপুর তামান্নাপুর পেছনে পেছনে ঘুরতি, যে বলে গেলে উনি সিনিয়র না। দূর, তামান্নার সাথে অন্য কাউকে মিলাবি না। তামান্না হলে তো কথাই ছিল না। কেন, তামান্নার মধ্যে কি আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা কেমন? দেখিনি এখনো। আগে দেখে আয়, মেয়েটা দেখ, তোর পছন্দ হলে করিস, না হলে করিস না। কিন্তু আম্মু তো ওর সাথে বিয়ে দিবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজেই করব। আমারও অনেক ইচ্ছে সিনিয়র কাউকে আদর করা। মজা না সত্যি, আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর 3 জন মিলে একসাথে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় আসলাম, দেখে আম্মু কার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। বুঝতে আর দেরি হলো না আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে আমার পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা সিএনজি করে রাবেয়া আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো। আমি আর আম্মু ভিতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা এসে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদতে শুরু করলো। এদিকে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মহিলাদের এত আবেগ কোথায় থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখে আবার কান্না করছে। আমাকে তো শালা বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর রাবেয়া আন্টি আমার দিকে তাকালো। আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল, আমি সালাম দিলাম।
আমার কাছে এসে বলল, এই সুফিয়া, এটা তোর ছেলে নাকি? তোর হবু জামাই। আল্লাহ, কত বড় হয়ে গেছে। জানো বাবা, তোমাকে সেই ছোট্টবেলায় দেখেছি, কত হিসু করছো আমার কোলে, তার কোনো হিসাব নাই। এই মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। হায় রে আম্মু, বুঝলা না তুমি, আমার কান্না আসছে। চুপ কর, একটু পর বউ আসবে তোর সামনে। প্রায় 45 মিনিট বসে আছি, মহারানীর আসার কোনো খবর নাই। অবশেষে আসলো। মহারানীকে দেখে আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। আরে, এটা তো তামান্না আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করেছি। তার মানে তামান্নাই রাবেয়া আন্টির মেয়ে। আহ, তামান্না আমার বউ হবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। তামান্না একটা শাড়ি পরে এসেছে দেখে আমি হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন হা করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে একটা টোকা দিল। তারপর বাস্তবে ফিরে আসলাম। তামান্না এসে আমাকে চা দিল। আমার মনের ভিতর তো তখন লাড্ডু ফুটছে। বিদ্যা বালানের গানটা মনের ভিতর বাজতেছে, উলালা উলালা তুই হি মেরেই ফ্যান্টাসি। তামান্না এসে আম্মুকে সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ রাবেয়া আন্টির সাথে বসে বসে গল্প করলো। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি সানি আর আয়মানকে গ্রুপ কল দিলাম। এই হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদেরকে ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনেই লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাম তো হয়ে গেছে। কি মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলেছিস। না, তুই বললি এই বিয়েটা তুই করবি না। আরে সেটা তো আগে বলেছিলাম, কিন্তু পাত্রীকে দেখার পর সব ঠিক হয়ে গেছে। তা পাত্রীটা কে? তোদের তামান্না আপু। আমাদের ক্যাম্পাসের তামান্না আপু নাকি, যার জন্য তুই কুত্তার মতো পিছনে পিছনে হাঁটতে? এই শালারপু, চুপ কর, আমি কারো পিছনে ঘুরি নাই। আর হ্যাঁ, সেই তামান্নাই আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি দোস্ত, এই তো মেঘনা চাইতে বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছে খেয়ে নে, টাকা আমি দিব। তো বিয়ে কখন? আগামী শুক্রবার। কালকে থেকে কেনাকাটা শুরু। তোরা কেউ আর ক্লাসে যাস না এই সপ্তাহ, কাজ আছে। এরপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। কিছুতেই ঘুম আসছে না। ভাবছি তামান্নাকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কয়েকদিন একটু পার্ট নিয়ে থাকি। পরের দিন সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করেছে। আম্মু সবাইকে ইনভাইট করে দিছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সবাই অনেক ব্যস্ত, আমিও মোটামুটি ব্যস্ত ছিলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি, সানি আর আয়মান ছাদে বসে বসে গল্প করছি। এদিকে তামান্না বাসর ঘরে বসে আমার জন্য ওয়েট করছে। আমার তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, কিন্তু দুই হারামি আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা। আমি তখনও ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কি রে, তুই এখনো বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা ঘরে যা। মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আমাদের কথা শুনে না। পুরোটা মিথ্যা। আমি সানির কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে, যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি সানিকে একটা লাথি দিয়ে বললাম, এই হারামখোর, তুই আমাকে অনেক যেতে বলেছিস। শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলেছিস। আরে মামা, রাগ করিস কেন? আন্টিকে একটু ফার্ম দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওকে, যাচ্ছি, দোয়া করিস। এই শোন, বল। মনে করে বিড়ালটা মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে পুরুষ জাতি তোদের দীক্ষা দিবে। চুপ কর, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজে যাব, আর সেখানেই ভয় লাগছে। 1 কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম। ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দেখলাম তামান্না মোবাইলে কার সাথে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিয়ে চোরের মতো হয়ে গেল। মোবাইলটা রেখে দিল। আমি গিয়ে সামনে দাঁড়ালাম। ভাবছি সে হয়তো সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে এখনো বসে আছে। আমি মনে করছি আমি তার জুনিয়র, তাই হয়তো সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। থাক, করা লাগবে না, একটা সালাম আর কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম। তখন তামান্না বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই। আমি বললাম, কি কথা বলেন? আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না।
মুহূর্তে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবেন না? আর সেই কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ, এখন যদি আমি বিয়েতে না করি তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমি রাশেদকেও অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। রাশেদকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন আপনি কি চান? ডিভোর্স। কথাটা শুনে বুকের ভিতরটা কেমন যেন কেঁদে উঠল। ডিভোর্স তার বললেই হয়ে যাবে না? কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। কি 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, আর একটা কথা, কি? এই 6 মাস কোনোভাবেই আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। ওকে, এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছি, এমন সময় তামান্না আবার ডাক দিল। এই কই যাস? বাইরে। এখানে থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সব বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে। এরপর আমি খাটে ঘুমাতে যাব, এমন সময় তামান্না আবারও চিৎকার দিয়ে ডাক দিল। এই কি করছিস? কেন ঘুমাবো? তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন, খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসাবে মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম, কোন অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমাকে। বাইরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত। বাবুর্চিরা এদিক ওদিক ঘুরছে, আম্মুও সবার সাথে বসে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে আসলাম। দেখি তামান্না কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে আবার মোবাইলটা রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব, এমন সময় তামান্না আবারও ডাক দিল। কিরে, লাইট কেন অফ করছিস? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। ধুর, এই রুমেই থাকবো না। এই কই যাস? জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, এখানে থেকে কি করব? আচ্ছা, ডিম লাইট জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো তামান্নার মায়াবী মুখটা দেখে। আহ, কি সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। তামান্নাও সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরীয় নারী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়। আমাকে দেখার আগেই আমি আবারও ঘুমের ভাব ধরে সোফায় শুয়ে রইলাম। তামান্না উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি উঠে নাস্তা করে বাইরে চলে গেলাম। সানি আর আইমানকে গতকাল রাতের ঘটনাগুলো খুলে বললাম। সত্যি তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যা বলছি? তো এখন কি করবি? দেখা যাক, ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। তোদের কোনো উকিল পরিচিত আছে? আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখিস। ওকে চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নাই, একটু ঘুরে আসি। ও ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, চল। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় ফিরলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কি রে, তুই সারাদিন কোথায় ছিলি? এই তো সানি আর আইমানের সাথে। মোবাইল ধরিসনি কেন? সাইলেন্স ছিল। তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছ যে আমার লাইফটাই শেষ করে দিল। কি বললি? কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে গেলাম। গিয়ে দেখি তামান্না কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। আমাকে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হয়েছে, অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। তোর তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা, বিয়ে কেন করেছেন? তোকে বিয়ে করতে তো আমার বইয়েই গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তো ওর সাথে আমার যায়। ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর।
দূর ভালো লাগে না, কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলাম। তখনও দেখলাম তামান্না কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে আরও হেসে কথা বলছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না বিছানায় নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিলাম। বাহ, লক করা নেই। সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজ দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে আছে। আমি নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনলাম, মনে হয় তামান্না আসছে। আমি মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। এভাবেই তামান্না আর আমার দিনগুলো চলতে লাগলো। আমি কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে তামান্নাও চাই। আম্মু বলছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু তামান্না আমাকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে, সে আমার সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে আমি বাইরে এসে দেখি তামান্না তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। দেখেই রাগ হতে শুরু করলো। আমি কাছে গেলাম। চলেন। কোথায়? বাসায়। আমি তোর সাথে যাব না, তুই যা। তুই বলার কারণে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। এই কুত্তা, তোরে না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না? যা, তুই তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন। এই কথা বলে আমি ওর হাতটা ধরে টানতে চাইছি, এমন সময় ঠাস আমার গালে একটা চর বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার, বেহায়া কোথাকার? এই কথা বলে তামান্না উঠে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইলাম। এমন সময় তামান্নার মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে হলো। চিন্তা করলাম কল দিব, কিন্তু না, দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। ইমোতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলের ছবিটা দেখলাম। একটু সুন্দর হ্যান্ডসাম ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথেই তামান্নার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপে দিলাম আর বললাম এই ছেলেকে দেখার সাথে সাথেই আমাকে কল দিতে। তারপর ওখানে আরও কিছুক্ষণ থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথেই আম্মু এসে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন? কি করেছি আমি? লজ্জা করে না তোর বাসায় বউ রেখে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে? মানে কে বলেছে এসব? তামান্না তোকে আর একটা মেয়েকে একসাথে দেখেনি। তোকে নিষেধ করার কারণেই তুই তামান্নাকে সবার সামনে মেরেছিস। শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু, আমার কথাটা শোনো। চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনোদিন চিন্তাও করিনি তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু, সব কিছু মিথ্যা। আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম। নিজের মাও বিশ্বাস করছে না। ব্যাগটা নিয়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম রাত অনেক বেশি হয়ে গেছে। বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেলাম। কিরে, রাতের বেলা তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? বলে বলো, চলে যাচ্ছি। আরে পাগল নাকি? কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায় না, কিন্তু নিচ থেকে আসলি, তাও রাতের বেলায়। তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দে, ভিতরে আয়। ভিতরে যাওয়ার পর ওর আব্বু আম্মুকে সালাম করে ওর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম, দেখে আব্বু বারবার কল দিচ্ছে। আমি কেটে দিয়ে সুইচ অফ করে দিলাম। সানির আম্মু এসে খাবার জন্য ডাকতে লাগলো। দুজনে গিয়ে খেয়ে আসলাম। সানি বলল, এখন বল কাহিনী কি? আমি পুরো ঘটনাটা সানির সাথে শেয়ার করলাম। সানি বলল, তাহলে এই ব্যাপার? আচ্ছা, তোর কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। তারপর সানির সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানিদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি, সানি আর আয়মান গাছতলায় বসে আছি। দেখলাম তামান্না একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো। দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আরে সে তো এখন আমার বউ।
ডিভোর্স হওয়ার পর সে যা ইচ্ছা করুক, কিন্তু এখন কেন? রাগে আমার লোম দাঁড়িয়ে গেল। তারপর আমি উঠে তামান্নার কাছে যেতে লাগলাম। তোরা দাঁড়া, আমি আসছি। দাঁড়া, আমরাও আসছি। তারপর তিনজন মিলে তামান্নার সামনে গেলাম। আপনি এই ছেলেটার হাত ধরেছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই, ভুলে যাবেন না আমি আপনার স্বামী। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে না বলেছি আমার উপর অধিকার খাটাতে আসবি না? আপনি না মানলে কিছু করার নাই। আপনি এখনও আমার স্ত্রী, আমাদের এখনও ডিভোর্স হয়নি। সো আপনাকে আমার কথা মতো চলতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করব। কি করবি তুই দেখা। আমি আস্তে আস্তে তামান্নার কাছে যেতে লাগলাম, আর সে পিছাতে লাগলো। আমি তামান্নার সামনে গিয়ে তামান্নার পাশে থাকা ছেলেটাকে একটা ঘুষি মারি। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরে বললাম, এই হালার পুত, কি নাম তোর? লজ্জা করে না অন্যের বউয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নাই। তোকে যদি তামান্নার সাথে দেখি তোর খবর আছে। দেখ তোর কি হাল করি। সাথে সাথে মোবাইলটা বের করে কাকে যেন কল দিতে চাইছিল। আমি মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। তারপর ছেলেটাকে আরও একটা ঘুষি দিলাম। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সানি আর আইমান এসে আমাকে টেনে নিয়ে গেল। তামান্না আর রেগে যাওয়া দেখে ভয় কাঁপতে লাগলো। সানি আর আইমানের সাথে নিচে চলে আসলাম। কলেজের পেছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। সানি, আমি আর আইমান বসে রইলাম। অনেকক্ষণ পর আমরা উঠে হাঁটা দিলাম। পরে সানি আর আইমানের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরা ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নাই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করে দেখলাম দুই ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগলো। আরেকটু যাওয়ার পর আর চারজন একটা গলি থেকে বের হয়ে আসলো, দেখতে মাস্তান টাইপের। আমার পিছু পিছু আসতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে পেছন থেকে আমার ঘাড়ের উপর হাত দিয়ে চাপ দেয়। আমি পেছনে তাকাই, কি সমস্যা? ঘাড়ে কেন হাত দিলেন? আগুন আছে, সিগারেট ধরাবো। না, আমি ওসব খাই না। আইসে আমার লক্ষ্মী ছেলে, ওসব খাই না। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে এসে আমার মুখ চেপে বাকিগুলো এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ওদের সাথে পেরে উঠতে পারছি না। ওরা অনেক বাজেভাবে আমাকে মারে। দুইজনে আমার হাত ধরে রাখে, বাকিগুলো মুখে আর বুকে ঘুষাতে লাগে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে গেলাম। দেখলাম তামান্না আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিস। তামান্না ওর কথা শুনে হাসছে। তারপর দুজনে বাইক নিয়ে চলে গেল। একটা ছেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তারপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান আসলো, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম আইমান আর সানি পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি। আম্মু কই? এতক্ষণ ছিল, আমরা তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। এই দুদিন এখানে থেকে দিয়ে অসুস্থ হয়ে গেছে। তার মানে 2 দিন পর জ্ঞান আসলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদের বললাম, তামান্না আসছিল? হ্যাঁ, একবার আসছিল। ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। তোর এই অবস্থা কি করে হলো? এই, তুই পাগল হয়েছিস? ও ঠিকমতো কথাই বলতে পারছে না, আর তুই ঘটনা জিজ্ঞেস করতেছিস? আচ্ছা বাসায় চলো, ওখানে বলবো। এখন বাসায় যাওয়া যাবে না, তোর আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না। আম্মুকে একটা কল দে, আজকে চলে যাব। তারপর আম্মু আসলো, এসে আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় চলে গেলাম। সেদিন রাতে সানি আর আইমান আমার সাথেই ছিল। তাদের সব ঘটনা খুলে বলি। সানিকে বললাম তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা যেন রেডি করে। সেদিন 3 জন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি তামান্না ওর বাবার বাড়ি থেকে চলে আসছে। আমাকে দেখে বলল, কিরে বেঁচে আছিস? আমি তো ভাবছি মারা গেছিস। রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সানি আর আইমান সব কিছু শুনে ফেলেছে। ওদেরকে দেখে তামান্না চোরের মতো রুম থেকে বের হয়ে গেল। সেদিন থেকে ওর সাথে কথা বলি না, এমনকি নিজের রুমেও যাই না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। তামান্না ঠিকই যাচ্ছে। কলেজে গিয়ে যে কী করে সেটা আমি খুব ভালো করেই জানি। এভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। তামান্নার ব্যবহার আরও খারাপ হতে লাগলো। একদিন সকালবেলা ঘুরতে বের হয়েছি, এমন সময় ফাহাদের কল আসলো। কী রে, কী অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? আসি আগের মতো। বন্ধু, তুই যে একটা ছেলের ছবি দিয়েছিলি, মনে আছে? কী হয়েছে এখন?
ওই ছেলেটা একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। আরে কি বলিস, কোন পার্ক? ফাহাদ ঠিকানা দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তামান্না কি কলেজের নাম দিয়ে ছেলেটার সাথে পার্কে গেছে? কেমন জানি খারাপ লাগছে। বিয়ের পরও এসব করে, আর ছেলেটাই বা কেমন? অথচ মা তামান্নার কথা শুনে আমাকে অবিশ্বাস করে। না, এত কিছু ভেবে লাভ নেই, আগে পার্কে যাই। দুজনের একসাথে কয়েকটা ছবি নেই, আম্মুকে দেখাবো, সহজেই ডিভোর্সটা হয়ে যাবে। তাড়াতাড়ি পার্কে গেলাম, ফাহাদও সেখানে দাঁড়িয়ে আছে। দুজনে ভিতরে গেলাম, দেখলাম সেই ছেলেটা যে লোক পাঠিয়ে আমাকে মেরেছে তামান্নাকে বাইকে উঠিয়ে ঘোরাফেরা করে। ছেলেটাকে স্পর্শ দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না। আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা তামান্না নয়। উল্টো পথে গিয়ে দেখি আসলে মেয়েটা তামান্না নয়। তার মানে ছেলেটা এরকম আরও অনেক মেয়ের সাথেই প্রেমের অভিনয় করে। শালারে দেখলেই মনে হয় একটা প্লে বয়। কোনো কিছু না ভেবে ভিডিও করা শুরু করলাম। বাহ, কি সুন্দর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাত রেখে হাসাহাসি করছে। ফাহাদকে বললাম তুই ভিডিও করতে থাক, আমি যেটুকু করেছি সেটা তামান্নাকে পাঠাই। সাথে সাথেই তামান্নাকে পাঠিয়ে দিলাম। তামান্না ভিডিওটা দেখে আমাকে কল দেওয়া শুরু করলো, আমি ধরলাম না। তারপর সে আমাকে একটা SMS দিল জায়গাটা কোথায় সেটা বলার জন্য। আমি পার্কের নাম সেন্ড করে দিলাম। 10 মিনিটের মধ্যেই তামান্না সেখানে এসে হাজির। আমি আর ফাহাদ লুকিয়ে গেলাম। তামান্না পাগলের মতো ছেলেটাকে খুঁজতে লাগলো। তারপর ছেলেটাকে দেখে ফেলে। ছেলেটার সামনে গিয়েই ওর শার্টের কলার চেপে ধরে ঠাস ঠাস 2টা চর বসিয়ে দেই। ছেলেটা রাগী দৃষ্টিতে তামান্নার দিকে তাকায়। তামান্না বলতে থাকে, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তামান্নার কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটা রেগে যায়। তারপর সেও ছেলেটাকে একটা চট দিয়ে চলে যায়। আমি আর ফাহাদ বসে বসে হাসতেছি। শালা প্লে বয়, এবার ঠেলা সামলা। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা তামান্নার গালে একটা চর বসিয়ে দেয়। সাথে সাথে আমার মাথা খারাপ হয়ে গেল। ইচ্ছে করছিল ছেলেটাকে মেরে পুঁতে ফেলি, কিন্তু না, তামান্নাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। বেশি আলগা পিরিত দেখালে এমনটাই হয়। ছেলেটা তামান্নাকে বলতে লাগলো, এই তুই আমাকে পারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি। তুই আমার সাথে রিলেশনে থেকে আবার অন্য মেয়ের সাথে কি? কি তোর সাথে রিলেশন? কি করে ভাবলি আমি তোর সাথে প্রেম করতেছি? মানে আমি তোর সাথে কোনো রিলেশন করিনি। যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তোর মতো মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো সেটা ভাবলি কি করে? কেন, আমি কি করছি? পারবে না কেন? যে মেয়ে বাসায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বিয়ের পরেও অন্য ছেলের সাথে রিলেশন করে, তাকে আমার বউ বানাবো? এটা জীবনেও সম্ভব নয়। প্রপোজ করার সময় এটা মনে ছিল না? সব ছিল। তোর সাথে জাস্ট টাইম পাস করেছি, টাকা নেওয়ার জন্য, আত্মশরীর ভোগ করার জন্য। টাকা তো খেয়েছি, কিন্তু শরীরটা এখনো বাকি আছে। আর আমি বিয়ে করব পারিয়াকে। ওর বাবার অনেক টাকা, তোর বাবার কি আছে? তামান্নার সাথে সাথে ছেলেটাকে আরও একটা চর মারে। তারপর কান্না করতে করতে বলে, তোর মতো বাটপার আমি কখনো দেখিনি। তোর জন্য আমি জুয়েলকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। আর কখনো আমার সামনে আসবি না। এ কথাগুলো বলে তামান্না কাঁদতে কাঁদতে চলে যায়। ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে থাকে। তামান্নার কথা ভেবে খারাপ লাগছে। বেচারি সত্যি অনেক ভালোবাসতো ছেলেটাকে। আবার অনেক আনন্দ লাগছে যে ফকিন্নি আমার সাথে অনেক বাজে বিহেভ করেছে। এবার ঠেলা বোঝ, আর কিছুদিন আমিও তোরে ডিভোর্স দিব। তখন বুঝবি তোর জীবনে এই জুয়েলের গুরুত্ব কি পরিমাণ ছিল। যাই হোক, ফাহাদকে একটা ধন্যবাদ দিলাম। সে ছেলেটাকে না দেখলে হয়তো ছেলেটা তামান্নার সাথে শারীরিক রিলেশনও করে ফেলতো। আল্লাহ বাঁচাইছে। আমি মোবাইলটা বের করে আমাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ লিখলাম, দুপুরে সবাই সিজলার রেস্টুরেন্টে আসিস, আমি ট্রিট দিব। মেসেজ পেয়ে সবাই লেজ উঠিয়ে ট্রাঙ্ক রোডে চলে আসলো। সবাই সেখান থেকে সিজলারে গেলাম। আমি, সানি, আইমান, হাকিম আর ফাহাদ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আইমান আমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ ট্রিট কেন? আমি সব ঘটনা খুলে বললাম। সবাই মোটামুটি খুশি। সানিকে জিজ্ঞেস করলাম, ডিভোর্স লেটার ঠিক হতে আর কয়দিন লাগবে? সে বলল, আরও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। বিকালে আর বাসায় গেলাম না, সবাই মিলে আড্ডা দিলাম। রাতে বাসায় গেলাম। কিরে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই তোর সাথে কি তামান্নার কিছু হয়েছে? না, কেন? দুপুরে এসে না খেয়ে শুয়ে আছে।
অনেকবার ডেকেছি, খাবে না বলেছি, রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না। দেখ তো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। নিজের ছেলে যে না খেয়ে আছে সেদিকে খেয়াল নেই। আচ্ছা দেখতেছি। যা ডেকে নিয়ে আয়, দুজনে একসাথে খেতে আয়। তারপর রুমে গেলাম, দেখি তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখেই উঠে বসলো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বললাম, আম্মু খাবার জন্য ডেকেছে, খেতে চলেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম, যেই মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না আর সেই আমাকে তুমি করে ডাকছে। খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি। আম্মু বলল, আপনার মুখে এগুলো কিসের দাগ? কিছু মশা মারতে গিয়ে। খেতে আসেন, সবাই বসে আছে। আর কিছু না বলে খেতে চলে গেলাম। খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সে আসছে না। কেন, কিছু হয়েছে? শরীর খারাপ মনে হয়। ওহ আল্লাহ, কি বলিস? ডাক্তারকে কল দে। আরে ধুর, তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর আম্মু খেয়ে নিলাম। চলে যাওয়ার সময় আম্মু বলল, জুয়েল, কিছু বলবে? বলছিলাম কি, তুই খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদা লাগলে খেয়ে নিবে। প্লিজ বাবা, না করিস না। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও খাবারগুলো রুমে নিয়ে গেলাম। খাবারগুলো টেবিলের উপর রাখলাম। তামান্নাকে বললাম, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন। খাবো না, খিদে নেই। না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। আর কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতের বেলা হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি তামান্না পাগলের মতো খাবারগুলা খাচ্ছে। আমি মুচকি হেসে মনে মনে বললাম, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না জাগার ভান ধরে শুয়ে আছি। তামান্না একবার খাবারের দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি তামান্না নিজের কম্বলটা আমার গায়ে জড়িয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়ার টেবিলে গিয়ে দেখি পছন্দের সব খাবার। ঘটনা কি, আজকে তো বিশেষ কোনো দিন না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আজকে এগুলো কেন? আম্মু হেসে বলল, তামান্না নাকি আমার জন্য নিজের হাতে বানিয়েছে। আসলে এই মেয়েদের মন বোঝা জীবনেও সম্ভব নয়। এরা কখন কি করে নিজেও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাইরে চলে গেলাম। আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খাইলাম, এবার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। সবাই একসাথে খেয়ে নিলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, এমন সময় তামান্না রুমে আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ সেখানে বসে বসে গান শুনলাম। তারপর রুমে এসে দেখলাম তামান্না এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? ঘুমাবো পরে, একটা কথা বলতাম। বলেন। আমাকে আর আপনি করে বলবে না। তো কি বলবো? তুমি করে বলিও। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় তামান্না আবারও বলল, সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? তুমি এবার থেকে খাটে ঘুমাবে। কেন, আপনার চর খাওয়ার জন্য নাকি অপমানিত হওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। আগে সব কিছুর জন্য সরি। আমি কিছু না বলে সোফায় ঘুমিয়ে পড়লাম। তুই কি ভাবছিস তোর নরম কথায় আমি পটে যাব? তুই এখনো জুয়েলকে চিনিসনি। আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু যখনই তোর কাছে যেতাম অপমান ছাড়া আর কিছুই পাইনি। যাক, এত কিছু ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। রাতের বেলা কারো গোঙানি শব্দে ঘুম ভাঙলো। ডিম লাইটের আলোয় রুমের সব কিছু হালকাভাবে দেখা যাচ্ছে। দেখলাম তামান্না শুয়ে শুয়ে কান্না করতেছে। কাঁদুক, তাতে আমার কি? কানের মধ্যে কাঁথা চাপ দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুম ভাঙলো। হালকা চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বুলাচ্ছে। আমিও না জানার ভান করে শুয়ে আছি। একটু পর সে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে এসে আমাকে ডাকতে লাগলো। উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। এমন সময় আইমান কল দিয়ে বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আমিও মহা খুশি। যাক, অবশেষে পরিবারের হাল ধরতে পারবো। আম্মুকে খবরটা দিলাম। আম্মুও অনেক খুশি। তামান্নাকে কিছু বললাম না। সেদিন রাতে সানি আর আইমানের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। তামান্না আমাকে বলল, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস, বাট হোয়াই? নতুন চাকরি পাওয়ার জন্য। ও আচ্ছা। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে অফিসে চলে গেলাম। প্রথম দিন ভালোই লাগলো, এভাবে আরও 10 দিনের মতো চলে গেল। তামান্না আমার কাছে আসতে চাই, বাট আমি তেমন একটা কথা বলি না, কারণ আগের দিনগুলোর কথা আমি এখনো ভুলিনি।
তামান্নার জন্য আমি এখন প্রায় কলেজে যাই না বললেই চলে। সেদিন সবার সামনে অপমান করার পর থেকে কারো সামনে যাই না, শুধু পরীক্ষাটা দিয়ে আসি। পরের দিন অফিসে যাচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? বলছিলাম কি, তামান্নার আম্মু কল দিচ্ছে, সে নাকি অসুস্থ, তামান্নাকে যেতে বলেছে। তো যাক। না মানে তুই যদি দিয়ে আসতি তাহলে ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসবো? অফিসে দেরি হয়ে যাবে। হবে না, তামান্না রেডি হচ্ছে, প্লিজ বাবা না করিস না। আম্মুর কথা মতো তামান্নাকে নিয়ে বাসা থেকে বের হলাম। একটা সিএনজি নিলাম। তামান্নার পাশাপাশি বসে আছি, কিন্তু কোনো কথা বলছি না। তামান্না কি যেন বলবে, মুখ দেখে বুঝলাম। তারপর জিজ্ঞেস করলাম, কি বলবেন? তোমার অফিস কখন শেষ হবে? 4টায়। কাজের চাপ থাকলে দেরি হতে পারে। ও আচ্ছা, একটা কথা বলতাম। বলেন। তোমার অফিসে মেয়ে কলিগ আছে? আছে, 5 জন আছে। 2 জন আমার পাশেই বসে। ও আচ্ছা। কথা বলতে বলতে তামান্নাদের বাসার সামনে চলে আসলাম। তামান্নাকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব, এমন সময়, বাসায় যাবে না? না, আমার দেরি হয়ে যাচ্ছে। অফিস শেষে আসবে? না, আর কারো অপমান সহ্য করব না। এমনিতেই অনেক অপমানিত হয়েছি, কলেজে যাওয়া বন্ধ করে দিছি। আপনি বাসায় চলে যান। তামান্না কিছু একটা বলতে চাইছিল, সেদিকে না তাকিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সেখান থেকে সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। কিরে তুই এখানে কেন? তো কোথায় যাব? তুই তামান্নাদের বাসায় যাসনি? আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে? খাবার দাও তো, এগুলো ভালো লাগছে না। তোমার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কি? কিছু না, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয়। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে খাটে শুয়ে পড়লাম। কি শান্তি! আজকে কতদিন পর শান্তিতে ঘুমাবো। এতদিন এই ফকিন্নির জন্য খাটে ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20 বছর খাটে ঘুমাই না। শুয়ে শুয়ে গান শুনছি, এমন সময় একটা নতুন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি। আরে আমিটা কে? আমি তামান্না বলছি। ও আচ্ছা, এটা কার নাম্বার? কাজিন একটার। তুমি ঠিক মতো খাইছো? আপনি খাইছেন? হুম। আপনার আম্মু কেমন আছে? জি ভালো। আচ্ছা ঠিক আছে, রাখি, ঘুমাবো। ওকে। কল কেটে দিয়ে ভাবছি হঠাৎ এত কেয়ার নিতেছে কেন? মাইয়া মানুষের বিশ্বাস নাই, এদের মনে কখন কি চলে এরা নিজেরাই জানে না। যাই করুক, তামান্না যে আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এভাবে 1 সপ্তাহ চলে গেল। আমিও আরামে ঘুমাই, খাই দাই আর অফিস করি। তামান্নার সাথে কথা হয় না। যদি সে কল দেয় তাহলে জাস্ট হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছি, এমন সময় সানি কল দিল। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোর? আছি, বেকার মানুষের আর কিসের অবস্থা। আচ্ছা শোন, এই জন্যই কল করেছিলাম। বল। তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গিয়েছে, আমি বিকালবেলায় নিয়ে আসবো, তুই দিঘির পাড়ে আসিস। থ্যাঙ্কস দোস্ত। ধন্যবাদ দিতে হবে না, ট্রিট দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আইমানকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এটা নিয়ে এতদিন কী যে প্যারাইছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকেলে অফিস শেষ করে দিঘির ওখানে গেলাম। সানি আর আইমান বসে আছে, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় আসলাম। এসে দেখি আম্মু রেগে আছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই? আছে তো। যা শালা, মোবাইল তো বন্ধ হয়ে আছে। তোরে কল দিলে কল যায় না কেন? আম্মু চার্জ নেই, শেষ হয়ে গেছে। টিপতে ভালো লাগে, চার্জ দিতে ভালো লাগে না? আচ্ছা বাদ দাও, কেন কল দিছো? তামান্নাকে নিয়ে আসার জন্য। তো ও নিজে আসুক, আমি ওর বডিগার্ড নাকি? এ কেমন কথা? মেয়েটা একা একা আসবে কি করে? যা নিয়ে আয়। নিয়ে আসবো মানে? যা, এখন নিয়ে আয়, না হলে ঘরে জায়গা নেই তোর। কি করা, আবারও তামান্নাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে এসে দেখি 8:30 বাজে। কলিং বেল বাজালাম। অনেকক্ষণ পর তামান্নার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? জি আমিও ভালো আছি। তামান্না ওপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও যাওয়া লাগলো। গিয়ে দেখি তামান্না রেডি হয়ে বসে আছে। আমি বললাম, রেডি হয়েছেন? রেডি। আম্মা কল করেছিল, তুমি এত দেরি করলে যে? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। এখন না, খাওয়া দাওয়া করে যাব। বাসায় গিয়ে খাবো? না, এখান থেকে খেয়ে যাব, আম্মু সব রান্না করে বসে আছে। কি আর করা, খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজিতে আর কোনো কথা হয়নি। ভিতরে ভিতরে টেনশনে আছি, আজ থেকে আবার শান্তি মতো ঘুমাতে পারবো না। একটু পর বাসায় চলে আসলাম। এসে দেখি বাসার লাইট সব বন্ধ।
দরজা টোকা দেওয়ার আগেই খুলে গেল। পুরো বাসা অন্ধকার। আমি আম্মুকে কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ নাই। খুব ভয় পেয়ে গেছি। কোনো অঘটন ঘটলো না তো? তামান্না ভয়ে আমার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। বুঝলাম ওর হাত কাঁপতেছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করব এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে সানি, আইমান, আম্মু সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার তামান্না, ম্যানি ম্যানি রিটার্নস অফ দ্য ডে। আমি তো পুরা টাসকি খেয়ে গেলাম। এগুলো কে করলো, কখন করলো, কিভাবে করলো? আমি তো এই 2 ঘন্টা আগেই বাসায় ছিলাম, তখন তো তেমন কিছুই ছিল না। আমি ভাবছি আর তামান্না আম্মুকে বলল, আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছু কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি আরও একটা টাসকি খেলাম। যাই হোক, সবাই মিলে কেক কাটলাম। তামান্না প্রথমে আমাকে খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম। একে একে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলাম। সানিয়া আর আইমান তামান্নাকে অনেকগুলো গিফট দিল। আম্মু একটা রিং দিল, বাকি শুধু আমি আছি। সানি হঠাৎ করে বলল, জুয়েল তার গিফট কালকে সকালে দিবে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরে আমি, সানি আর আইমান ছাদে চলে গেলাম। কিরে, তোরা এত কিছু কি করে জানিস? আমরা জানতাম না, আন্টি আমাদেরকে বলছে, আর তোকে কিছু বলতে নিষেধ করেছে। ও আচ্ছা। এই সানি, তুই যে বলিস সকালে গিফট দিব, কি গিফট দিব? আরে বেটা, তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে না? ডিভোর্স পেপার তো রেডি, সকালে দিয়ে দিবি। আর এটা হবে তামান্নার জন্য সবচেয়ে বড় উপহার। ঠিক, চল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাই। চল। এরপর বাসায় চলে আসলাম। সানি আর আইমানকে রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে গেলাম। দেখলাম তামান্না বসে বসে মোবাইল টিপতেছে। আমি যাওয়ার পর, থ্যাঙ্কস কেন? এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। ঘুমিয়ে যান, অনেক রাত হইছে। তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যাচ্ছি এমন সময় তামান্না বলল, আমার গিফট কালকে অফিসে যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। ওকে, একটা কথা বলার ছিল। বলেন। সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও। নো থ্যাঙ্কস, আপনি ঘুমিয়ে যান। আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি তামান্না আমার আগে উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মু রান্না করছে আর তামান্না সেগুলো টেবিলের উপর সাজিয়ে দিচ্ছে। তারপর নাস্তা করে রেডি হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে সাইন করতে। অনেক ভালোবেসে ফেলেছি মেয়েটাকে, কিন্তু কিছু করার নাই। হয়তো সে অন্য কারো কাছে আমার থেকেও বেশি ভালো থাকবে। আমি চাই সে সবসময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করে দিলাম। আরও ছোট একটা চিরকুট লিখলাম, আজকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনার জন্মদিনে আপনার বেস্ট চাওয়াটাই আমি পূরণ করার চেষ্টা করেছি। আশা করি আপনি সাইনটা করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে, সেই দোয়াই রইল। চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে চলে গেলাম অফিসে। যাত্রা পথে হাকিমের সাথে দেখা। কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে গেলাম। 20 মিনিট দেরি হওয়ায় বস ইচ্ছামতো ঝাড়ি দিল। রাগে মোবাইল সাইলেন্ট মুড করে রেখে দিয়ে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশি ছিল, কিন্তু কিছু করার নাই। বেশি বাড়াবাড়ি করলে চাকরিটাই চলে যাবে। বিকেলবেলা অফিস থেকে মোবাইলটা বের করে তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আম্মু 122টা কল দিছে। তামান্নার আম্মুও অনেকগুলো কল দিছে। সানি আর আইমানের কল ও মেসেজ দেখে মাথা নষ্ট। এত কল, এত মেসেজ, অথচ আমি টেরই পেলাম না। মোবাইল হাতে নিয়ে দেখি তামান্নার আম্মু আবার কল দিছে। হ্যালো, কোনো কথা বলছে না, শুধু কান্না করতেছে। আমি কল কেটে দিয়ে আম্মুকে কল দিলাম। আম্মুও কল ধরছে না। এরপর আইমানকে কল দিলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? কি রে, তুই কল ধরিস না কেন? আসলে অফিসে কাজের চাপ বেশি ছিল তাই। এখন কই আছস? এই তো ট্রাঙ্ক রোড। তাড়াতাড়ি মানারাত হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তামান্না সুইসাইড করতে চাইছিল, পরে আমরা সবাই মিলে হাসপাতাল নিয়ে আসছি। কি সুইসাইড করতে চাইছিল মানে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়। কল কেটে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন জানি খুব টেনশন হচ্ছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করবে কেন? সেখানে গিয়ে দেখি আম্মু, সানি আর আইমান আর তামান্নার আম্মু বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আম্মুকে এসেই ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা, তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? জি না, আমার সাথে তো কিছু হয়নি। তাহলে সে সুসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, তুই কল ধরিসনি কেন? অফিসে ছিলাম তাই সাইলেন্ট মোড করা ছিল। লাগবে না তোর চাকরি করা, আজ থেকে চাকরি ছেড়ে দিবি। আর তুই আমার সাথে মিথ্যা বলছিস কেন? কি মিথ্যা?
তামান্না এতদিন তোর সাথে যা যা করেছে সেগুলো আমাকে বলিসনি কেন? তোমাকে এগুলো কে বলেছে? আম্মু সানি আর আইমানের দিকে তাকালো। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে সব ঘটনা বলে দিছে। সানি আর আইমানের দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম। ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল তামান্নার জ্ঞান ফিরেছে। আম্মু আর শাশুড়ি ভিতরে গেল। সানি আর আইমান ভিতরে যেতে চাচ্ছিল। আমি বললাম, এই তোরা দাঁড়া, আম্মু ওকে কথাগুলো কে বলেছে? একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলিস না কেন? আমরা দুজনেই বলেছি। কেন বলেছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে, কারণ তামান্নাকে আম্মুই পছন্দ করেছে। আন্টিকে না বলে কোনো উপায় ছিল না। তিনি আমাদের যেভাবে চাপের মুখে ফেলছে, না বলে থাকতেই পারেনি। সরি দোস্ত। বন্ধু, একটা কথা বলতাম। কি? আমার মনে হয় ডিভোর্সটা না দিলেই ভালো হয়। কেন? হঠাৎ এটা মনে হলো কেন? দেখ, তামান্না তোকে আগে ইগনোর করতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন সে তোকে অনেক ভালোবাসে। দেখছিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে যাচ্ছিল। দোস্ত, ডিভোর্স দিস না, সবকিছু আবার নতুন করে শুরু কর। এই সব কিছুই আমার মনে মনে ছিল। আসলে তামান্নাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, তাই তাকে আরও কিছু শাস্তি দিতে হবে। আচ্ছা, দেখা যাবে। শোন, তামান্নাকে আরও কিছু শাস্তি দিতে হবে। আমার সাথে যেগুলো করেছে সেগুলোর ফল ওকেও ভোগ করতে হবে। তুই এই অবস্থায় ওর শাস্তি দিতে চাইছিস? কিভাবে দিবি? সময় হলে দেখবি। এখন এগুলো না বললেই ভালো হবে। এমন সময় আম্মু আবার বাইরে আসলো। এই হারামজাদা, তোর কাছে একটু দয়া মায়া নেই? মেয়েটা কেমন আছে একটু দেখতে ইচ্ছে করে না? আয় ভিতরে আয়, সে তোকে ডাকছে। তারপর সানি আর আইমানকে সাথে নিয়ে ভিতরে গেলাম। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম। আমাকে দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। আম্মু সবাইকে ইশারা করলো বাইরে চলে যেতে। সবাই বাইরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর নীরবতা ভেঙে আমি বললাম, এখন কেমন আছেন? সেটা তোর না জানলেও চলবে। বুঝে গেলাম রেগে আছে। সমস্যা নাই বালিকা, তোমার জন্য যে এখনো কি কি ওয়েট করতেছে সেটা নিজেও জানি না। আবার বললাম, রাগ করছেন নাকি? রাগ করার মানুষ থাকলেই তো রাগ করব। আচ্ছা বাদ দেন, এবার বলেন এই কাজটা কেন করতে গেলেন? তুই কিছু বুঝিস না? আপনি কেন সুইসাইড করতেছেন সেটা আমি কি করে বুঝবো? যা, তোর বোঝা লাগবে না। এখানে কেন এসেছিস? আমি মরলে তো তুই খুশিই হতি। সবাই বলেছে আপনাকে দেখতে, তাই আসলাম। কি? সবাই বলেছে সেজন্য তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই মন থেকে আমাকে দেখতে আসিসনি। আচ্ছা বাদ দেন, এবার বলেন জন্মদিনের গিফট পেয়ে খুশি হয়েছেন? না হওয়ার কি আছে? খুশির ঠেলায় নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করতে পারবেন। তোর কি একটুও বুক কাঁপলো না? না, আমি জাস্ট আপনার ইচ্ছাটাই পূরণ করতে চাইছিলাম। তুই জীবনেও বুঝবি না। না বুঝাই ভালো। আম্মু এসে বলল, এই তোদের কথা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, শুরুও নাই শেষও নাই। আমি কিছু না বলে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি এসে আম্মুকে বলল, সুফিয়া, তামান্নাকে আমার বাসায় নিয়ে যাই, কয়েকদিন ওখানে থেকে তারপর পাঠিয়ে দিব। তুই যেটা ভালো মনে করিস। বাহ, দুজনের ফ্রেন্ডশিপ রক্ষা করার জন্য আমাকেই বলি দিল। আমি বের হয়ে যাচ্ছি। এমন সময় আম্মু বলল, কিরে, তুই কই যাস? বাসায়। এখানে থেকে কি করব? কিছু না বলে দাঁড়িয়ে আছি। আম্মু আবার বলল, কিরে, কথা কানে যায় না? আরে দিয়ে আসবো তো, এমন করো কেন? যা, সিএনজি নিয়ে আয়। তারপর একটা সিএনজি নিলাম। আমি, তামান্না আর তামান্নার আম্মু গাড়িতে উঠিয়ে তামান্নাদের বাসার দিকে রওনা দিলাম। সানিয়া রাইমানকে বললাম আম্মুকে ঠিকমতো বাসায় দিয়ে আসতে। গাড়িতে কোনো কথা হয়নি। বাসার সামনে নেমে তামান্নাকে ধরে ধরে বাসায় নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিন্নি হাঁটতে পারছে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও কোলে নিলাম। কোলে নিয়ে বাসায় দিয়ে আসলাম। বাহ, ফকিন্নির ভিতরে ভিতরে লাড্ডু ফুটতেছে। আমিও খুশি, কখনো এভাবে আগে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাঁশ রেডি করতেছি। বাঁশ থেরাপি দিয়ে তোমার অহংকার আমি মাটিতে লুটাবো, টেরও পাবে না জুয়েল কি জিনিস। যাই হোক, বাসার ভিতরে নিয়ে তামান্নাকে খাটে রাখলাম। ওরে আল্লাহ, মেয়ে মানুষ এত ওজন, দেখলে মনে হয় ফু দিলেই উড়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এত ওজন জানা ছিল না। তামান্নাকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। সে আমার কর্মকাণ্ড দেখে হাসতে লাগলো। ওকে রেখে চলে আসবো এমন সময় পেছন থেকে ডাক দিল, জুয়েল। কিছু বলবেন? আজকে না গেলে হয় না? না, আমি এখনো বাসায় যাইনি, অফিসের পোশাকে রয়ে গেছি। কিছু খাইছো?
না, সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। এখানে খেয়ে যাও। নো থ্যাঙ্কস। আর কিছু না বলে সোজা হাঁটা দিলাম। তামান্নার আম্মুও অনেকবার বলল থেকে যেতে, কিন্তু না করে দিয়েছি। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল। তামান্নার সাথে আর কোনো যোগাযোগ করিনি। মাঝে মাঝে সে কল দিত, বাট আমি ধরতাম না। কয়েকদিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু আসলো। কিছু বলবে? অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। কাজ বেশি থাকলে দেরি হতে পারে। কেন? না, বলছিলাম অনেকদিন হলো মেয়েটাকে দেখছিস না। তুই যদি তামান্নাকে নিয়ে আসতি। সরি আম্মু, আমি পারবো না। যার দরকার সে নিজেই আসবে। এ কেমন কথা? একা একটা মেয়ে নিজে থেকে কি করে আসবে? যেভাবেই আসুক না কেন, আমি নিয়ে আসতে পারবো না। বেশি দরকার হলে তুমি যাও। যা, তোর যাওয়া লাগবে না। আমার মেয়েকেই আমি নিয়ে আসবো। যা ইচ্ছা করো। আর কোনো কথা না বলে অফিসে চলে গেলাম। বিকালে কিছুক্ষণ আড্ডা দিলাম। একটু রাত করে বাসায় আসলাম। এসে দেখি তামান্না চলে এসেছে। কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। তামান্না এসে বলল, ভুলেই গেছো? একটা বার জিজ্ঞেসও করলে না কেমন আছি। মনে রাখার জন্য কোনো চুক্তিপত্র হয়েছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? তামান্না মন খারাপ করে বলল, খেতে আসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন। তামান্না কিছু না বলে চলে গেল। আমি শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। একটু পর সে আসলো। মনে হয় খাওয়া শেষ। আমার সামনে এসে ঘুরঘুর করতেছে। আপনি কেন এসেছেন? মানে আপনি এই বাসায় কেন এসেছেন? আপনার চাওয়া তো আমি পূরণ করে দিয়েছি। আবার কি? তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো আগের ঘটনাগুলোর জন্য সরি। এসব সরি টরি বলে লাভ নেই। ডিভোর্স চাইছেন, দিয়ে দিয়েছি। এবার থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো। আমি এসব মানি না। আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। যেদিন আম্মু বলবে সেদিন চলে যাব। আমি আর কিছু না বলে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। তামান্না এসে বিছানায় উঠতে লাগলো। এই আপনি কি করছেন? কেন ঘুমাবো না? আপনি হয়তো ভুলে গেছেন, এটা আমার রুম, আমার বিছানা। সো আপনি আমার বিছানায় শুতে পারবেন না। তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি ঘুমান, বাট বিছানায় পারবেন না। তারপর একটা বালিশ ওর হাতে দিয়ে দিলাম। বালিশ হাতে নিয়ে মন খারাপ করে সোফায় চলে গেল। এবার বুঝো কেমন লাগে। এতদিন আমাকে জ্বালাইছো। আমি অন্যদিকে পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে কিছু একটা আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি তামান্না নাক টেনে টেনে কান্না করতেছে। আমি বললাম, এই আপনার সমস্যা কি? এসব ন্যাকা কান্না করার মানে কি? তোমার এত কিছু জানতে হবে না। জানার দরকারও নেই। অন্য কোথাও গিয়ে কাঁদেন, এখানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সকালে আমার অফিস আছে। তামান্না তারপরও কান্না করতেছে। আরেকবার নাক টানা শুনলে লাথি দিয়ে রুম থেকে বের করব। যত সব আজাইরা। দেখলাম তামান্না কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, এবার ঠেলা বুঝো জানো, আমি অনেক কষ্ট পাইছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি তামান্না আমার আগেই উঠে গেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিস করে বাসায় আসার সময় সানি আর আয়মানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আমার আগেই বসে আছে। কিরে, কি অবস্থা তোদের? এই তো, তোর মতো আর টাকা ইনকাম করতে পারছি না। বেকার মানুষের অবস্থা ভালো করেই জানিস। আচ্ছা আয়, ওদিকে গিয়ে বসি। চল। তামান্না কেমন আছে রে? ভালোই, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? তামান্নাকে ডিভোর্স পেপার দিলাম, সেটারও কোনো খবর নাই। সে এখান থেকেও যাচ্ছে না। আরে বোকা, যাবে কি করে? সে এখন ফিদা হয়ে গেছে। দোস্ত, যা হয়েছে সব ভুলে যা। এখন সবকিছু ঠিক করে নে, এটাই ভালো হবে। আরে না, তামান্নাকে আরো কিছু শাস্তি দিতে হবে। এই জুয়েল, বল। তামান্না তোকে কলেজের সকলের সামনে অপমান করেছে না, তুইও করবি। কি করে? কি আপনারা বুঝছেন না তো? গল্প পড়তে থাকেন, আপনারা বুঝে যাবেন। তারপর সানিকে বললাম, দূর ব্যাটা, এটা করা উচিত হবে না। যাই হোক, সে আমার স্ত্রী। আরে বেটা, সমস্যা নেই, পরে আদর করে দিস, সব ঠিক হয়ে যাবে। হা হা হা, হারামি, তুই আর মানুষ হলি না। তুই চাকরি করবি নাকি কলেজে যাবি? দুটোই। বসকে বলবো ছুটি দিতে, দিয়ে দিবে। তাহলে ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে রইলাম। সানির বুদ্ধি মোতাবেক মোবাইলটা সাইলেন্ট মোড করে কানে লাগিয়ে কথা বলতে লাগলাম। পাশে তামান্না ছিল। প্রেম করলে যেই রকম রোমান্টিক কথাবার্তা বলে, আমিও সেমভাবে বলতে লাগলাম। তামান্না রাগে ফুলতে লাগলো। আমি অনেক জোরে হেসে হেসে কথা বলছি। অনেক বকাবকি করার পর মোবাইলটা রেখে দিলাম। আসলে কোনো প্রেম করিনি, তাই কথাও খুঁজে পাচ্ছি না। আমি তামান্নাকে দেখিয়ে মোবাইলে একটা কিস দিলাম। তামান্না আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? মেয়েটা কে? তা দিয়ে আপনার কাজ কি? অনেক কাজ। আগে বলো মেয়েটা কে? আমার ভবিষ্যৎ বউ।
বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? বউ মানে কোথায় বউ? কে বউ? তাহলে আমি কে? ভুলে যাবেন না আপনাকে ডিভোর্স দিয়ে দিছি, সো আপনি আমার কেউ নন। মানে কি বলছো এসব? যা শুনেছেন তাই। আর হ্যাঁ, আমার কোনো পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। আমি আম্মুর সাথে কথা বলে আপনাকে আপনাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। জুয়েল, প্লিজ এমন করো না। আগের ব্যবহারের জন্য সত্যি আমি অনেক লজ্জিত। সরি বললাম তো। আমি একটা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। রাগ দেখিয়ে ছাদে চলে গেলাম। ছাদের দরজাটা বন্ধ করে কিছুক্ষণ লুঙ্গি ড্যান্স দিলাম। ফকিন্নি, যখন আমি তোর পিছে পিছে ঘুরতাম, তোর কেয়ার করতাম, তখন আমাকে 2 টাকার দামও দিতি না। এবার বুঝো কেমন লাগে। ছাদ থেকে নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। তামান্না যথারীতি বালিশ নিয়ে সোফায় চলে গেল। রাতের বেলা ঘুমটা ভেঙে গেল। তামান্নার দিকে তাকাতেই দেখি গুটি মেরে শুয়ে আছে। চেহারাটা দেখে আবার ক্রাশ খেলাম। ঘুমন্ত অবস্থায় মানুষকে আসলে অনেক নিষ্পাপ মনে হয়। হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। তামান্নাও হুমায়ুন আহমেদের ঘুমন্ত নারী। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলাম তামান্না ঠান্ডায় কাঁপছে। নিজের কাছে খারাপ লাগছে। উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে জড়িয়ে দিলাম। মোবাইলে টাইম দেখলাম, একটু পর ফজরের আজান দিবে। আর ঘুমালাম না। উঠে উজু করে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বাসায় এসে দেখি তামান্না মুখ টিপে টিপে হাসছে। মনে হয় কম্বল দেওয়ার কারণে। বালিকা এত খুশি হওয়ার কিছু নেই। জুয়েল কি জিনিস হাড়ে হাড়ে টের পাবা। নাস্তা করে বসে বসে মোবাইল টিপতেছি। এমন সময় আম্মু এসে বলল, কিরে, আজকে অফিস যাবি না? না, ছুটি নিয়েছি। কেন, শরীর খারাপ নাকি? আরে না, অনেকদিন কলেজে যাই না, আজকে যাব। আর আমার একটু কাজ আছে। তামান্নাও পাশে ছিল। আম্মু, বলছিলাম কি, আমিও তো অনেক দিন কলেজে যাই না। লেখাপড়াটাও ভালোভাবে হচ্ছে না। আজকে গেলে কোনো সমস্যা হবে? আরে না, কিসের সমস্যা? যা, তুইও কলেজে যা। ধন্যবাদ আম্মু। এই জুয়েল, বলো। তামান্নাকে সাথে করে নিয়ে যা। সরি, আমি পারবো না। যে যার মতো যাবে। পারবি না মানে? মেয়েটা একা একা কি করে যাবে? যেভাবে খুশি যাক, বাট আমি নিয়ে যেতে পারবো না। আম্মুকে আর কোনো কিছু বলতে না দিয়ে আমি রুমে চলে গেলাম। গিয়ে রেডি হয়ে তামান্নার আগে চলে গেছি। আমি, সানি, আইমান আর ঋতু বসে আছি। তামান্না আসছে দেখে সানি বলল, এই মামা আসতেছে, শুরু কর। কে আসছে? আরে বেটা, তোর সিনিয়র বউ আসতেছে, শুরু কর। আমি এবার ইতুর হাতটা ধরে বসে হেসে হেসে কথা বলছি। ইতুও প্ল্যান মোতাবেক আমার হাত ধরে আছে। তামান্না এটা দেখে তোর আগে লাল হয়ে গেল। আমার দিকে আর না তাকিয়ে উপরের তলায় চলে গেল। আমরা সবাই হাসতে হাসতে শেষ। ক্লাস করিনি, ওখানে বসে আছি। দেখলাম তামান্না উপর থেকে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমিও খুব সুন্দর করে অভিনয় চালিয়ে যাচ্ছি। 2 ঘন্টা চলে যাওয়ার পরে তামান্না আর ওর কয়েকটা বান্ধবী মিলে আমাদের কাছে আসলো। সানি আর আইমান একসাথে গান গাইতেছে। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। একটা সিনিয়র মেয়ে এসে বলল, কানের নিচে যখন কয়েকটা পড়বে তখন সব রকমের বাজে অভ্যাস চলে যাবে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্লাস না করে এখানে কি পাখি দেখি। বাদরামি করস? এখানে পাখি আসবে কোত্থেকে? আসেন আসেন, আমার পাশে বসেন, আপনিও দেখতে পাবেন। আমি তখন ইতুর হাত ধরে আছি। তামান্না আমাকে বলল, ছি, লজ্জা করে না তোমার? কেন, আমি কি ল্যাংটা হয়ে আছি নাকি? তার চেয়েও খারাপ, বাসায় বউ রেখে এখানে অন্য মেয়ের সাথে। ছি। ওয়েট, বউ মানে কার কথা বলছেন? কার কথা বলছো না? আমার কথা। আপনি কি? আপনাকে তো আমি চিনিই না। চেনো না মানে? তুমি এত খারাপ ভাবতেও আমার ঘৃণা হয়। আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের পেছন পেছন ঘুরঘুর করতে? পাত্তা দেই না, তবু কেন আসেন? এতক্ষণে পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তামান্না লজ্জায় মাথা নিচু করে ফেললো। দেখলাম ওর চোখের কোণে পানি। কান্না করতে করতে ক্যাম্পাসের বাইরে চলে গেল। আমার নিজেরও খারাপ লাগছে। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। পরে আমি, সানি আর আইমান বের হয়ে গেলাম। ইতুকে ধন্যবাদ দিয়ে বিদায় দিয়ে দিলাম। আমরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি তামান্না সবকিছু রেডি করে বাসা থেকে চলে যাচ্ছে। আম্মু ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে শুধু কান্নাই করতেছে। চলে গেল। আম্মু এসে ঠাস করে আমার গালে একটা বসিয়ে দিল আর বলল, কুলাঙ্গার কোথাকার, তোর জন্য আমার মেয়েটা চলে গেল। ওর যদি কিছু হয় তোর খবর আছে। আম্মুর কথা শুনে মাথাটাই খারাপ হয়ে গেল। নিজের ছেলের কোনো খবর নাই, তিনি ছেলের বউ নিয়ে পড়ে আছে। আম্মুর সাথে রাগারাগি করে ছাদে চলে গেলাম। আসলে তামান্নার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব, ও যেগুলো আমার সাথে করেছে সেগুলোর ফল ওকে পেতে হবে। কিন্তু মনে হচ্ছে ওর সাথে বেশি করে ফেলছি। কি করব কিছু বুঝতে পারছি না। সানিকে কল দিলাম। কিরে, কই তুই? বাসায়। এই অসময় কল দিয়েছিস কেন, সমস্যা?
সমস্যা একটা হয়েছে। কি সমস্যা? মোবাইলে বলা যাবে না, তুই দিঘির সামনে আয়, আমি আইমানকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই বলা লাগবো না, আমি বলে দিচ্ছি। দে। কয়টায় আসবি? আসরের নামাজ পড়ে আয়। ওকে। এরপর কল কেটে দিলাম। নিচে গিয়ে দেখি আম্মু না খেয়ে টেবিলের উপর খাবার রেখে চলে গেছে। আমি আম্মুর রুমে গেলাম। খাবে না? তোর খাওয়া তুই খা, আমি আমার মেয়েকে ছাড়া খাবো না। এই মহা যন্ত্রণা, ধুর ভালো লাগে না। আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসছে না। পরে উঠে বাহিরে চলে গেলাম। আসরের নামাজ পড়ে দিঘির সামনে গেলাম। দেখলাম সানি আর আইমান বসে আছে। কিরে, তোরা আসছিস? তোর নাম্বার বন্ধ কেন? মোবাইল হাতে নিয়ে দেখি সুইচ অফ হয়ে আছে। সানি বলল, বল কি সমস্যা? আমি সবগুলি ঘটনা খুলে বললাম। দোস্ত, আমার মনে হয় তোর এখন তামান্নাদের বাসায় যাওয়া উচিত। ধুর, আমি ওখানে গিয়ে কি করব? কি করবি মানে? ওর কাছে ক্ষমা চেয়ে নিবি আর বলবি ডিভোর্স পেপারটা নকল ছিল। আরে না, এটা হয় না। না হলে তুমি বসে বসে আঙ্গুল চুষো। তামান্না কি সব কিছু মেনে নিবে? নিবে। দেখলি না, সে তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। সেটা তো আগে ছিল, কিন্তু কলেজে যা করলাম আমার জন্য এখন ঘৃণা ছাড়া ওর মনে আর কিচ্ছু নাই। চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। তোকে তখন বলেছিলাম না, সবকিছু চিন্তা ভাবনা করেই কর। শালা মিথ্যুক, তোর জন্যই এসব কিছু হয়েছে। তোর বুদ্ধি না শুনলে কিছুই হতো না। আরে আমি কি জানতাম নাকি যে তামান্না বাসা ছেড়ে চলে যাবে? আচ্ছা বাদ দে তো, এখন কেমনে কি করবি সেটা চিন্তা কর। আচ্ছা চল কিছু খেয়ে আসি। তোর খাওয়া ছাড়ার কোনো কাজ নেই? এই তুই কি আজকে ওদের বাসায় যাবি? না, গেলেও কালকে। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাত প্রায় 10টা। খেতে বসলাম, আম্মু আসলো না। একা খেতে বসেছি, এমন সময় তামান্নার আম্মু কল দিল। হ্যাঁ, তামান্নার আম্মা কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। বাবা, তুমি কই? আমি তো বাসায়। আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? তামান্না। কল কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু ধরতেছে না। না, আর বসে থাকা যায় না। তামান্নার কি হয়েছে আল্লাহই জানে। সানিয়ার আইমানকে কল দিয়ে বের হতে বললাম। বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম। মাঝপথে সানি আর আইমানকে তুলে নিলাম। কিরে, এত রাতে আবার কি হলো? তামান্নার আম্মা কল দিয়ে কান্না করতে লাগলো। কেন, কি হয়েছে? নিজেও জানি না। পুরোটা শোনার আগেই কল কেটে দিল। তারপর আমি কল দিলাম, কিন্তু ধরতেছে না। আল্লাহ, কি হয়েছে? কথা বলতে বলতে ওদের বাসার সামনে চলে আসলাম। অনেকবার কলিং বেল বাজালাম, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ নাই। দরজা ধাক্কা দিলাম, তাও কোনো লাভ হলো না। পরে সানি বলল দরজা ভেঙে ফেলার জন্য। তিনজনই অনেক কষ্ট করে দরজাটা ভাঙলাম। ভিতরে গিয়েই তো আমার মাথা খারাপ হয়ে গেল। তামান্নার বাম হাতটা কাটা, ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়ে ফেলছে। ওর এই অবস্থা দেখে আমার শরীর কাঁপতে লাগলো। কিন্তু ওর আম্মু কই গেল? তামান্নার আম্মুর রুমে গিয়ে দেখি উনি ওনার পা উল্টে খাটের সাথে আঘাত খেয়ে পড়ে আছে। মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে পা মোচড় খেয়ে পড়ে যায়, আর মাথা গিয়ে লাগে খাটের সাথে, যার কারণে উনিও সেন্সলেস হয়ে আছে। কি করব কিছুই বুঝতেছি না। আমার শার্টটা খুলে তামান্নার হাতে বেঁধে নিলাম, যাতে আর রক্ত না বের হয়। পরে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে দিয়ে আমি বাইরে অপেক্ষা করছি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আমার জন্যই আজকে এত কিছু হলো। তামান্নার জ্ঞান ফিরলেই মাপ চেয়ে নিব। সানি আর আইমানকে বললাম বাসায় চলে যেতে, কিন্তু ওরা গেল না। একটু পর ডাক্তার বাইরে আসলো। রোগী আপনার কি হয়? জি, আমার স্ত্রী। দেখুন, ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জরুরি রক্তের ব্যবস্থা করুন। জি, আমরা 3 জন আছি। বলুন কি রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমার এই পজিটিভ। আমার ও পজিটিভ। আমারও A+। আচ্ছা, 3 জনই আসুন। এরপর 3 জনের রক্ত দিলাম। শাশুড়ি আম্মার জ্ঞান ফিরেছে, উনি ঘুমাচ্ছে। আমি তামান্নার কেবিনে গিয়ে তামান্নার পাশে বসলাম। নিশ্চুপ হয়ে ওর চেহারার দিকে তাকিয়ে আছি। তামান্নার একটা হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙলো কারো হাতের স্পর্শে। চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার ঘুম ভেঙে যাওয়া দেখে অন্যদিকে মুখ কালো করে শুয়ে রইল। কি ব্যাপার, এমন করছিলেন কেন? সেটা কারো না জানলেও চলবে। বুঝলাম সে এখনো রেগে আছে।
কেন এটা করলেন? কি করব বলো? আমি তো তোমাকে অনেক কষ্ট দিছি, অপমান করছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমায় ক্ষমা করবে না। তাই বলে সুইসাইড করবেন? আগেও এই একই কাজটা করেছেন। কেন বাঁচালে? আমি মরলে তোমার কি? ঠাস করে একটা ওর গালে বসিয়ে দিলাম। তুমি আমাকে মেরেছো? বেশ করেছি। আমার বউকে আমি মেরেছি, তাতে আপনার কি? বউ? তাহলে সেদিন ডিভোর্স লেটার দিলে কেন? ওটা ডিভোর্স লেটার ছিল না, জন্মদিনের একটা কার্ড ছিল। শুধু মিথ্যা চিঠিটা আমি লিখেছিলাম। কালকে কলেজে এগুলো কেন করলে তাহলে? আমার সাথে করেছিলেন, আপনাকে একটু বোঝাতে চেয়েছিলাম আপনার কেমন লাগে। অনেক হারামি তুই। বলেই কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমিও ধরলাম। এমন সময় আম্মু এসে কাশি দিতে লাগলো। দূর শালা, আম্মুকে কে খবর দিল? আম্মু জানলে টেনশন করবে, তাই কিছু জানাইনি। আমি ভাবছি ওরা সুস্থ হলে তারপর জানাবো। আমি এখানে একটু আসতে পারি? না, এখানে কারো আশা এখন যাবে না। জড়িয়ে ধরে কথাগুলো বলল। এই সারে আম্মু দেখতেছে। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে আম্মুর সামনে? এই হাদারাম, কিছু শিখ। আচ্ছা, তোমরা তাহলে থাকো। আম্মু গিয়ে শাশুড়ির সাথে কথা বলতে লাগলো। বাইরে গিয়ে দেখি সানিয়া রাইমান একটা টুলের উপর একজন অন্যজনের উপর উল্টো হয়ে শুয়ে আছে। দেখে আমার হাসি পাচ্ছে। একটু ভিডিও করে ওদের জাগালাম। তারপর বাইরে থেকে কিছু খেয়ে আসলাম। তামান্নার জন্য নিয়ে আসলাম। ডাক্তারের কাছে গেলাম। আমরা কি ওদের বাসায় নিয়ে যেতে পারবো? আপনার শাশুড়িকে নিয়ে যেতে পারবেন, উনি সুস্থ আছেন, কিন্তু আপনার ওয়াইফকে আরো 2 দিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আম্মুর কাছে গেলাম। আম্মু, কিছু বলবি? ডাক্তার বলেছে বাসায় যেতে। তো চল। আর এখানে থেকে কি করব? না মানে, তামান্নাকে আরো 2 দিন থাকতে হবে, তাই বলছিলাম তুমি ওনাকে নিয়ে আমাদের বাসায় চলে যাও। কয়েকদিন ওখানে থেকে রেস্টে থাকুক। তামান্নার কাছে কে থাকবে? আমি আছি। তোমরা বাসায় চলে যাও, সময় পেলে আবার আসিও, আর না হলে আসার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সবকিছু দেখে শুনে রাখবি। এরপর সানিকে ওনাদের সঙ্গে দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। আমি তামান্নার কাছে গেলাম। এখন কেমন লাগছে? আগে থেকে ভালো। এই শোনো, বলেন। আমি না একজনকে অনেক ভালোবাসি। তাকে? আমার এই জুনিয়র বরটাকে। আমি কিছু না বলে অন্যদিকে তাকিয়ে হাসতেছি। সে হঠাৎ করে আমার মুখটা ওর কাছে নিয়ে গিয়ে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপর বলল, এই, আমাদের তো বাসর হয়নি, চলো না আজকে আমাদের বাসরটা করে ফেলি। ডাক্তার আপনাকে আরো 2 দিন এখানে থাকতে বলেছে। আগে সুস্থ হন, তারপর দেখা যাবে। এইভাবে রোমান্টিকভাবে 2 দিন চলে গেল। আমি তামান্নাকে নিয়ে বাসায় আসলাম। গাড়ি থেকে নেমে তাকে বললাম বাসায় আসতে, কিন্তু সে না এসে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কেউ যদি কোলে করে নিয়ে যায় তাহলে যাব। বুঝলাম আমাকে বলছে, তাই আর দেরি না করে ওকে কোলে নিলাম। সে আমার গলা জড়িয়ে ধরে আছে। বাসায় নিয়ে গিয়ে রুমে শুয়ে দিলাম। তারপর আমি উঠে চলে যাচ্ছি। এমন সময় সে আমার একটা হাত ধরে টান দেয়। আমি নিজেকে স্থির রাখতে না পেরে সোজা ওর গায়ের উপর গিয়ে পড়ি। এটা কি করলেন? আমার বরকে আমার যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? আমার কি দেখামো? দেখা। এই বলে যেই তামান্নার মুখটা ধরবো, সেই সময় সানি রুমে চলে আসলো। মামা, আদর পরেও করতে পারবা, এখন একটু বাইরে আসো। শালা, তুই আর আসার সময় পাইলি না? তামান্না লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। এরপর আমি বাহিরে গেলাম। বল, এই অসময় তুই কেন ডেকেছিস? তোর জানতে হবে না, 5,000 টাকা দে। এত টাকা দিয়ে কি করবি? তোরে দিতে বলছে, দিয়ে দে। এত কথা বলিস কেন? কিন্তু আমার কাছে তো এত টাকা এখন নাই। হাসপাতালে খরচ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর দেওয়া লাগবে না। বিকালবেলা দিঘির পাড়ে আসিস, আড্ডা দেবো। আচ্ছা ঠিক আছে। এরপর সানিয়া রাইমান চলে গেল। আমি গোসল করে আসলাম। তামান্নাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে সে শুয়ে রইল। বিকেলবেলা আমি বাসা থেকে বের হলাম। দিঘির ওখানে গেলাম। সানি আর আইমানকে কল দিলাম, তারাও আসলো। এরপর অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম, ঘুরলাম, মজা করলাম। রাত 9টার সময় আইমান বলল, দোস্ত, আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমার অনেক কাজ, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা, আমিও চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখলাম আম্মু, তামান্না আর তামান্নার আম্মু বসে বসে টিভি দেখছে। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। তামান্না আমার আগে গিয়েই বসে আছে। আমি কি আজকেও সোফায় থাকবো? মাথা ফাটিয়ে দেবো আর একবার সোফার কথা বললে। তো মহারানী কোথায় থাকবো তাহলে? আমি সাথে। এই শোনো। বলেন। এই, ওই বলেন কি বলবা বলো। আজ থেকে আপনি করে বলবা না, তুমি করে বলবা।
ওকে বলো কি বলবে। বলছিলাম কি আমাদের তো বাসর হয়নি, চলো না বাসর ঘরটা করে ফেলি। কোনো আয়োজন ছাড়া বাসর হয় নাকি? আজকে ঘুমান, বাসর করা লাগবে না। ওই লাগবে না মানে 100 বার লাগবে। তারপর সে উঠে আলমারি খুলে একটা ব্যাগ আমার হাতে দিল। কি এটাতে? শেরওয়ানি, এটা পরে ঠিক 2 ঘন্টা পর রুমে আসবা। আমি বেনারসি পড়তেছি। 2 ঘন্টা পর কেন? সেটা এলেই বুঝতে পারবে। যাও এখন। কোথায় যাব? এখানেই পরে নিই। মার খাবা নাকি যাবা? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। সানি আর আইমানকে কল দিলাম কি করব তা জিজ্ঞেস করার জন্য, কিন্তু 2 শালা একসাথে মোবাইল অফ করে রাখছে। ছাদে গিয়ে শেরওয়ানি পরে নিলাম। কীরকম জামাই জামাই একটা ভাব চলে আসছে, সেই বিয়ের দিনের মতো। আজকে যেন সময়টা কিছুতেই যাচ্ছে না। 1 ঘন্টা 45 মিনিট ছাদে থাকার পর কেমন যেন বিরক্ত লাগছে। নিচে চলে যাব এমন সময় সানি আর আইমান উপরে আসলো। কি মামা, এত তারা কিসের? আস্তে ধীরে যাও। কিরে তোরা এত রাতে এখানে আসলি কি করে? আর বলিস না, কাজ করতে করতে একেবারে শেষ। এত রাতে কি কাজ করছিস তুই? আরে বেটা, তোর বাসর সাজাইছি। কি এত কিছু করছস অথচ আমি জানি না? সব কিছু জানতে হয় না। তোদের এসব কে করতে বলেছে? কেউ না, আমি সানি আর তোর সিনিয়র বউ মিলে এসব করেছি। এগুলো আরও আগে করার কথা ছিল, কিন্তু যেই দিন করবো ভাবছিলাম সেদিন তামান্না বাসা ছেড়ে চলে যায়। তাই বলে তোরা আমাকে একটিবার জানাবিও না? আচ্ছা বাদ দে, আয় কিছুক্ষণ আড্ডা দেই। আড্ডা সারা জীবন দিয়েছি, পরেও দেওয়া যাবে। তোর সিনিয়র বসে বসে তোর জন্য ওয়েট করছে, যা তাড়াতাড়ি ভেতরে যা। আচ্ছা ঠিক আছে। এই শোন, বল। সিনিয়র তো পূরণ হয়ে গেছে, এত লজ্জা শরমের কাজ নেই। গিয়ে বিড়াল মেরে ফেলবি, পরে উল্টো হয়ে শুয়ে পড়িস। হারামজাদা, তুই আর ঠিক হবি না। আচ্ছা তোর পাশের রুমে গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা। এরপর রুমের সামনে গেলাম। কেমন যেন ভয় লাগছে, সাথে লজ্জাও। কিছুক্ষণ আগেও তো তামান্নার সাথে কথা বলে আসলাম, এখন আবার লজ্জা লাগছে কেন? দৌড়, যা হওয়ার হবে। আগে একবার ভিতরে যাই। এরপর 1 কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম। দেখলাম তামান্না লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে আসলো, এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। আরে আরে কি করো? কি করছি দেখতেছো না? সালাম করতেছি। আরে জুনিয়রদের সালাম করতে হয় না। কে বলেছে জুনিয়র? 1 বছর ওটা কোনো সমস্যা না, আর স্বামী হিসেবে তুমি সব সময় উপরেই থাকবে। ওকে মহারানী, বুঝলাম, কিন্তু আপনাকে আমার পা ধরতে হবে না, কারণ আপনার জায়গা আমার পায়ে নয়, বুকে, বুঝছেন? বুঝলাম। এবার চলেন। কোথায়? ছাদে। এত রাতে ছাদে কেন? চাঁদ দেখবো। চলো ছাদে চলো। ওকে চলো। এভাবে যেতে পারবো না। তো কিভাবে যাবে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ওরে আল্লাহ, কি বলো এসব? নিয়ে চলো, না হলে সোফায় থাকতে হবে। কি আর করা, হাতিটাকে কোলে নিয়ে ছাদে গেলাম। ওরে কোল থেকে রেখে আমি হাঁপাতে শুরু করলাম। ওরে আল্লাহ, একটা মানুষ এত ওজন হয় কেমনে? এইটুকুতে এই অবস্থা? আজ থেকে তো প্রতিদিন ভর বহন করতে হবে। মানে? সব কথার মানে বলতে হয় না, কিছু মানে বুঝে নিতে হয়। চলো একটু হাঁটি। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ছাদের কোনায় গিয়ে বসলাম। তামান্নাও আমার পাশে বসলো। আমি উপরের দিকে তাকিয়ে চুপ হয়ে বসে আছি। ওই কি ভাবছো? আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছে, সেটার কি অ্যান্সার দিব সেটা ভাবতেছি। কি পরীক্ষা? আল্লাহ আমাকে 2টা চাঁদ দিয়েছে, একটা উপরে জ্বলতেছে আর একটা আমার পাশে। এখন বলতেছে কোন চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কোনটা? উপরেরটা তো রাতের আকাশে আমার সাথে থাকবে, কিন্তু দিনের বেলায় থাকবে না, কিন্তু পাশেরটা সবসময় থাকবে। কিন্তু কথা হচ্ছে যদি কখনো পাশে থাকা চাঁদটা চলে যায়, তাই ভাবছি কোন চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তামান্না আমার একটা হাত ধরে কাঁধে মাথা রেখে বলল, ওই তোমার হাত ধরে কসম করছি পুরো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু তোমার হাত কখনো ছাড়বো না। তাই নাকি? তাই। এই শোনো না। বলেন। আমার না টুইন বেবি অনেক পছন্দ। তো আমি কি করতে পারি? আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করব। কি করবে? সময় হলে দেখবা। চলো রুমে যাই। ওকে চলেন। ওই এভাবে যাও কেন? তো কিভাবে যাব? আগের মতো কোলে করে নিয়ে যাও। কি আর করা, আবারও কোলে করে নিয়ে গেলাম। খাটে রেখে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি। এমন সময় তামান্না আমার শার্টের কলার চেপে ধরে বলল, এই কই যাস? একটু আসছি। টুইন বেবির কথা বলছি যে ভুলে গেছো? এ কথা বলেই একটা টান দিয়ে খাটে ফেলে দিল। হারিয়ে গেলাম অন্য এক জগতে।